আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিউটেশন। 1901 খ্রিস্টাব্দে হুগো দ্য ভ্রিজ ইভিনিং প্রিমোজ উদ্ভিদের বিভিন্ন ধরনের প্রকরণ লক্ষ্য করেছিলেন এবং এদের নাম উনি দেন মিউটেশন। প্রথমে আসি মিউটেশনের সংজ্ঞা। জিন বা জেনেটিক বস্তুর সম্পূর্ণ স্থায়ী এবং বংশগত সঞ্চালনের সক্ষম পরিবর্তনকে পরিব্যক্তি বা মিউটেশন বলা হয়। মিউটেশন জিনের পরিবর্তন বা পরিবর্তনের পদ্ধতি এই উভয়কেই বোঝায়। এবার আসি মিউটেশনের প্রকারভেদ। মিউটেশন প্রধানত দুই প্রকার: জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন এবং ক্রোমোসোমাল মিউটেশন। প্রথমে জিন মিউটেশন। জিন মিউটেশন কাকে বলে? জিন, অ্যালিল বা ডিএনএ এক বা একাধিক নিউক্লিওটাইডের যে পরিবর্তন হয় তাকেই বলা হয় জিন মিউটেশন। যদি কোনো ক্ষুদ্র পরিবর্তন একজোড়া নিউক্লিওটাইড স্তরে সীমাবদ্ধ থাকে তখন তাকে পয়েন্ট মিউটেশন বলা হয়। একটা কথা মনে রাখতে হবে, সমস্ত পয়েন্ট মিউটেশনই জিন মিউটেশন, কিন্তু সব জিন মিউটেশন কিন্তু পয়েন্ট মিউটেশন নয়। প্রকারভেদ জিন মিউটেশনের। সাধারণত জিন মিউটেশন দুই প্রকারের হতে পারে। একটা হচ্ছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্রেম শিফট মিউটেশন। প্রথমে আসি প্রতিস্থাপন মিউটেশন। জিন আসলে অনেকগুলো নিউক্লিওটাইড বা বেস পেয়ার পরপর সাজানো ডিএনএর অংশ। এই সজ্জাতে কোনো একটি নিউক্লিওটাইড বা বেস প্রতিস্থাপনজনিত কারণে জিনের পরিবর্তন ঘটলে তাকে প্রতিস্থাপন মিউটেশন বলা হয়। এই মিউটেশনে আবার দুটি প্রকারভেদ রয়েছে। প্রথমটা হচ্ছে ট্রানসলেশন, যে ক্ষেত্রে একই ধরনের নিউক্লিওটাইড বা বেস একে অপরকে প্রতিস্থাপিত করে এবং এটাকেই বলা হচ্ছে ট্রানসলেশনাল মিউটেশন। অর্থাৎ একটা পিউরিন বেস দিয়ে অন্য একটা পিউরিন বেসের প্রতিস্থাপন অথবা একটা পিরিমিডিন বেস দিয়ে অন্য একটা পিরিমিডিন বেসের প্রতিস্থাপন। ট্রান্সভার্সন, এক ধরনের নিউক্লিওটাইড বা বেস অন্য ধরনের নিউক্লিওটাইড দ্বারা প্রতিস্থাপিত হওয়ার ঘটনাকে ট্রান্সভার্সন বলা হয়। অর্থাৎ একটি পিরিমিডিন বেস দ্বারা অন্য একটা পিরিমিডিন বেস, পিউরিন বেস দ্বারা অন্য একটি পিরিমিডিন বেসকে অথবা একটি পিরিমিডিন বেস দ্বারা একটি পিউরিন বেসকে প্রতিস্থাপিত হওয়ার হচ্ছে এই ধরনের মিউটেশনের উদাহরণ। ছবিতে দেখো, টিএ থেকে সিজি হয়েছে। টি অর্থাৎ থাইমিন, সেখান থেকে সি হয়েছে, এরা উভয়ই হচ্ছে পিউরিন, আবার পিরিমিডিন। আবার এ থেকে জি হয়েছে, এরা উভয়ই হচ্ছে পিরিমিডিন। অর্থাৎ একটা পিউরিন দ্বারা অন্য একটা পিউরিন এবং একটা পিরিমিডিন দ্বারা অন্য একটা পিরিমিডিন প্রতিস্থাপিত হচ্ছে, সুতরাং একে আমরা ট্রানজিশনের উদাহরণ হিসাবে বলতে পারি। আবার এই ক্ষেত্রে দেখো, টি এর দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। টি হচ্ছে পিরিমিডিন এবং এ হচ্ছে পিউরিন। আবার এ টির দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে আবার পিউরিন পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, সুতরাং একে আমরা ট্রান্সভার্সন বলতে পারি। এবার উদাহরণে আসি। প্রতিস্থাপন মিউটেশনের উল্লেখযোগ্য উদাহরণ হলো সিকল সেল অ্যানিমিয়া। এই রোগের জন্য দায়ী একটি অটোসোম বাহিত প্রচ্ছন্ন জিন। স্বাভাবিক মানুষের লোহিত রক্তকণিকার বিটা শৃঙ্খলের ষষ্ঠ স্থানে অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড থাকে। এই গ্লুটামিক অ্যাসিডের জেনেটিক যে কোড সেটা হচ্ছে জিএজি, অর্থাৎ এমআরএনএতে অবস্থান করে। কোনো কারণে এই জিএজি কোড যদি জিইউজি কোডে রূপান্তরিত হয় তখন, অর্থাৎ এ ইউ এর দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে বিটা শৃঙ্খলের ষষ্ঠ স্থানে গ্লুটামিক অ্যাসিডের পরিবর্তে ভ্যালিন চলে আসে এবং এর ফলে হিমোগ্লোবিনের গঠনগত পরিবর্তন হয়। তখন লোহিত রক্তকণিকা গোল না হয়ে কাস্তের আকৃতি ধারণ করে এবং অক্সিজেন কম পরিবাহিত হয়। অর্থাৎ এখানে দেখো, এ হচ্ছে পিউরিন, ইউ হচ্ছে পিরিমিডিন, অর্থাৎ এটা এ ইউ এর দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, অর্থাৎ প্রতিস্থাপনের উদাহরণ। এবার ফ্রেম শিফট মিউটেশন। ডিএনএ বা এমআরএনএতে নিউক্লিওটাইড বা বেসগুলো পরপর সাজানো থাকে। তিনটি করে বেস একটি করে কোডন বা ট্রিপলেট কোডন গঠন করে। একটি কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে বোঝায়। প্রোটিন সংশ্লেষণের জন্য কোডনগুলি পরপর সাজানো থাকে এবং এই অবস্থাকে বলা হচ্ছে রিডিং ফ্রেম। এই রিডিং ফ্রেম অনুযায়ী আরআরএনএ কোডন অনুসারে অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত করে এবং পলিপেপটাইড গঠন করে। এবার নিউক্লিওটাইডের সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে রিডিং ফ্রেম পরিবর্তিত হয় এবং মিউটেশন ঘটে এবং এই ধরনের মিউটেশনকে বলা হয় ফ্রেম শিফট মিউটেশন। এই ফ্রেম শিফট মিউটেশন আবার দুই প্রকারের হতে পারে। এক নম্বর হচ্ছে সংযোজন বা সংযুক্তি। স্বাভাবিক রিডিং ফ্রেমের সঙ্গে এক বা দুটি নিউক্লিওটাইড যুক্ত হলে তখন তাকে বলা হয় সংযোজন। উদাহরণে দেখো, এক্ষেত্রে এই যে রিডিং ফ্রেমটা আছে, অর্থাৎ ওপরের এটাতে
ওপরের যে স্ট্র্যান্ড তাতে টি সি টি সি জি সি এ টি জি জি টি এ জি, অর্থাৎ মাঝখানে যে অ্যারো আছে সি এবং জি এর মাঝখানে এ এ টি টি যদি প্রবেশ করে এবং মাঝখানে এই স্থানে সংযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে পরপর তিনটে তিনটে করে যে রিডিং ফ্রেম সেটা কিন্তু পরিবর্তিত হচ্ছে। এক্ষেত্রে দেখো প্রথমটা টি সি টি, প্রথমে টিসিটি আছে, কিন্তু যেখানে সংযুক্ত হলো অর্থাৎ তারপরে যে রিডিং ফ্রেমের অন্তর্গত পরবর্তী কোডনটা ছিল সিজিসি, সেটা পরিবর্তিত হয়ে গেল সিএএ তে, এবং তারপরে আসলো টি এটিজি এর পরিবর্তে জিসিএ, অর্থাৎ সম্পূর্ণভাবে পরপর রিডিং ফ্রেম পরিবর্তিত হয়ে গেছে, অর্থাৎ এটা ফ্রেম শিফট মিউটেশন। এরপর বিয়োজন বা বিচ্যুতি। স্বাভাবিক রিডিং ফ্রেম থেকে এক বা একাধিক নিউক্লিওটাইড বেরিয়ে গেলে সেই ঘটনাকে বলা হয় বিয়োজন। উদাহরণ দেখো, এক্ষেত্রে এই যে স্ট্র্যান্ড তার মাঝখান থেকে জি এবং সি অংশ বেরিয়ে গেছে এবং তার ফলে ওই অংশটা ছেড়ে যুক্ত হওয়ার ফলে একই রকমভাবে রিডিং ফ্রেম পরিবর্তিত হয়েছে। এবার হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। তার সংজ্ঞা: ক্রোমোজোম স্তরে আকৃতি বা সংখ্যার পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ক্রোমোজোমাল মিউটেশন। বর্তমানে ক্রোমোজোমাল মিউটেশনকে ক্রোমোজোমের অসঙ্গতি বলা হয়। প্রকারভেদ: ক্রোমোজোমাল মিউটেশন দুই প্রকারের হতে পারে: গঠনের পরিবর্তন এবং সংখ্যার পরিবর্তন। ক্রোমোজোমের গঠনের পরিবর্তন: ক্রোমোজোমের জিনগুলো পরপর সাজানো থাকে এবং গঠনের পরিবর্তনের জন্য এই জিনগুলির অবস্থানেরও পরিবর্তন হয়। ক্রোমোজোমের গঠনের পরিবর্তন চার প্রকারের হতে পারে। প্রথম হচ্ছে ডিলিশন বা ডেফিসিয়েন্সি। ক্রোমোজোমের কোনো অংশ ক্রোমোজোম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেই পরিবর্তনকে ডিলিশন বা ডেফিসিয়েন্সি বলা হয়। দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে প্রান্তীয়। ক্রোমোজোমের প্রান্ত বা টেলোমিয়ার অংশ থেকে ডিলিশন ঘটলে তাকে প্রান্তীয় ডিলিশন বলা হয়। আর অন্তর্বর্তী অংশ অর্থাৎ ক্রোমোজোমের মাঝের কোনো অংশে ডিলিশন ঘটলে তাকে অন্তর্বর্তী ডিলিশন বলা হয়। আচ্ছা, ছবিতে দেখো স্বাভাবিক বিন্যাস এ বি সি ডি ই এফ জি এইচ, প্রান্তীয় ডিলিশন হচ্ছে অর্থাৎ জিএইচটা পাশে এই ক্রোমোজোম থেকে আলাদা হয়ে গেছে। অন্তর্বর্তী ডিলিশন এ বি অর্থাৎ সিডি অংশ বাইরে বেরিয়ে গেছে মাঝখান থেকে, তাহলে পরপর হচ্ছে এ বি ই এফ জি এইচ এবং সিডি আলাদা হয়ে গেছে। উদাহরণ: মানুষের 5 নম্বর ক্রোমোজোমের ছোট বাহু অর্থাৎ পি বাহুর খানিকটা বা পুরোটাই না থাকলে সেই যে রোগের সৃষ্টি হয় তাকে ক্রাইডুচার্ড সিনড্রোম বলা হয়, এবং এই রোগে শিশুদের ল্যারিংস ত্রুটিপূর্ণ হওয়ার জন্য বিড়ালের মতন কাঁদে। এরপরে আসি ডুপ্লিকেশনে। ক্রোমোজোমের কোনো অংশ যদি দুবার সাজানো থাকে সেই পরিবর্তনকে ডুপ্লিকেশন বলা হয়। ডুপ্লিকেশন আবার তিন প্রকারের হতে পারে: ট্যান্ডেম ডুপ্লিকেশন, রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন এবং ডিসপ্লেস ডুপ্লিকেশন। প্রথমে আসি ট্যান্ডেম ডুপ্লিকেশনের ক্ষেত্রে। জিনের স্বাভাবিক বিন্যাস যদি দুবার পরপর একইভাবে সজ্জিত থাকে সেই পরিবর্তনকে ট্যান্ডেম ডুপ্লিকেশন বলা হয়। দেখো স্বাভাবিক বিন্যাসে এখানে চিত্রে এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে ট্যান্ডেম ডুপ্লিকেশনের ক্ষেত্রে দেখো এই সিডি অংশটা আবার ডুপ্লিকেটেড হয়ে পাশাপাশি যুক্ত হয়েছে, একে ট্যান্ডেম ডুপ্লিকেশন বলা হয়। এবার আসি রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। জিনের স্বাভাবিক বিন্যাসের সঙ্গে ডুপ্লিকেটেড অংশ যদি বিপরীতভাবে সাজানো থাকে তখন তাকে বলা হয় রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। এই চিত্রে দেখো এ বি সিডি, এবার সিডি অংশটা ডুপ্লিকেটেড হয়েছে কিন্তু জোড়া লাগার সময় ডিসি অর্থাৎ উল্টোভাবে জোড়া লেগেছে, একে বলা হয় রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। এবার হচ্ছে ডিসপ্লেস ডুপ্লিকেশন। ডুপ্লিকেটেড অংশটা স্বাভাবিক বিন্যাসের সংলগ্ন স্থানে সজ্জিত না থেকে যদি ক্রোমোজোমের দূরবর্তী কোনো অংশে বা অন্য ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয় তখন তাকে বলা হয় ডিসপ্লেস ডুপ্লিকেশন। চিত্রে দেখো ডিসপ্লেস ডুপ্লিকেশন দেখানো হয়েছে। এ বি সিডি, সিডি অংশটা ডুপ্লিকেটেড হয়েছে, সেটা সিডির পাশেই যুক্ত না হয়ে ই এফ জি এর পরে যুক্ত হয়েছে এবং একে ডিসপ্লেস ডুপ্লিকেশন বলা হবে। আচ্ছা, উদাহরণ: ফল মাছের বার চোখ অর্থাৎ বার আই ডুপ্লিকেশনের ফলে সৃষ্টি হয়েছে। বার চোখের জন্য দায়ী যে এক্স জিন সেটা এক্স ক্রোমোজোমের ওপর অবস্থিত। পলিটিন ক্রোমোজোম পর্যবেক্ষণ করলে দেখা যায় যে বারযুক্ত ফল মাছিদের এক্স ক্রোমোজোমের 16A অংশে পরপর দুবার সাজানো রয়েছে। আচ্ছা, ইনভার্সন। ক্রোমোজোমের কোনো অংশ যদি ভাঙন বা কাটা স্থান দুটি হয় এবং মাঝখানের কাটা অংশ যদি উল্টো দিকে অর্থাৎ সম্পূর্ণরূপে 180 অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে পুনরায় কাটা অংশটা ওই স্থানেই যুক্ত হয়, আগের মতন দৈর্ঘ্যেরই একটা ক্রোমোজোম গঠন করে, তাকে বলা হয় ইনভার্সন। এই ইনভার্সন দুই প্রকারের হতে পারে: প্যারাসেন্ট্রিক এবং পেরিসেন্ট্রিক।
যদি উল্টো দিকে ঘুরে যাওয়ার অংশের মধ্যে সেন্ট্রোমিয়ার অন্তর্ভুক্ত না থাকে তখন সেটাকে প্যারাসেন্ট্রিক ইনভার্সন বলা হয়। আর যদি উল্টো দিকে ঘুরে যাওয়া অংশের মধ্যে সেন্ট্রোমিয়ার অন্তর্ভুক্ত থাকে তখন তাকে বলা হয় পেরিসেন্ট্রিক ইনভার্সন। দেখো এখানে স্বাভাবিক বিন্যাস এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে সি থেকে এফ পর্যন্ত অংশ দুটো জায়গায় কাট অর্থাৎ কর্তিত হয়েছে, এবং প্রথম ক্ষেত্রে প্যারাসেন্ট্রিক ইনভার্সন যখন এবং এর মাঝখানে কোনো ধরনের সেন্ট্রোমিয়ার অবস্থান করছে না, অর্থাৎ প্যারাসেন্ট্রিক ইনভার্সনের ক্ষেত্রে এই অংশটায় কেটে গিয়ে উল্টোভাবে অর্থাৎ 180 ডিগ্রি ঘুরে আবার ওই একই অংশে সংযুক্ত হয়েছে। তাহলে যেটা গঠন করেছে তার সজ্জাটা কি হলো? এ বি এফ ই ডি সি এই জি এইচ। আবার দেখো পেরিসেন্ট্রিক ইনভার্সনের ছবিতে দেখানো হয়েছে, অর্থাৎ এখানে উল্টো দিকে ঘুরে যাওয়া অংশের মধ্যে সেন্ট্রোমিয়ার অন্তর্ভুক্ত থাকবে, অর্থাৎ সি ডি ই এফ এর মধ্যে ডি এবং ইর মাঝখানে সেন্ট্রোমিয়ার অবস্থান করছে। এটা যখন এ বি এফ ই ডি সি জি এইচ হিসাবে যুক্ত হচ্ছে, এই একই রকমভাবে ইডির মাঝখানে তখন সেন্ট্রোমিয়ার থাকছে এবং একে তখন পেরিসেন্ট্রিক ইনভার্সন বলা হচ্ছে। এবার আসি উদাহরণে। ইনভার্সনের ফলে জিনেদের হ্রাস বৃদ্ধি হয় না, শুধুমাত্র জিনেদের সজ্জার পরিবর্তন দেখা যায়। ইনভার্সনের ফলে কোনো জিন মাঝখানে ভেঙে যেতে পারে, একটা ভাঙা অংশ দূরে সরে যেতে পারে, এর ফলে ফিনোটাইপিক পরিবর্তন দেখা যায়, একে বলা হয় পজিশন এফেক্ট। এছাড়া ফলমাছিতে অনেকগুলো ইনভার্সন একই ক্রোমোজোমে নিয়ে এসে ব্যালেন্সার ক্রোমোজোম তৈরি করা হয়েছে। এই ব্যালেন্সার ক্রোমোজোম স্বাভাবিকভাবে ক্রোমোজোমের সঙ্গে থাকলে ক্রসিং ওভারের ফল পাওয়া যাবে না, শুধুমাত্র জনিত্রী সংযুক্তিগুলিই পাওয়া যাবে। এই জন্য একে ক্রসওভার সাপ্রেশন বলা হয়। এবার আসি ট্রান্সলোকেশন। একটি ক্রোমোজোমের কাটা অংশ যদি অন্য কোনো অসমসংস্থ ক্রোমোজোমে স্থানান্তরিত হয় তখন তাকে বলা হয় ট্রান্সলোকেশন। তিন ধরনের হতে পারে, একটা হচ্ছে সরল ট্রান্সলোকেশন, একটা অন্তর্বর্তী, অন্যটা হচ্ছে পারস্পরিক। সরলটা কি? যদি কোনো ক্রোমোজোমের একটি ভাঙা বা কাটা অংশ সৃষ্টি হওয়ার পর সেই কাটা অংশ অন্য কোনো অসমসংস্থ ক্রোমোজোমের প্রান্তে যুক্ত হয় তখন তাকে বলা হয় সরল ট্রান্সলোকেশন। অন্তর্বর্তী হচ্ছে একটা ক্রোমোজোমের মাঝখানে দুটি কাটা অংশ বা ভাঙন তৈরি হবে এবং অপরটি একটি অসমসংস্থ ক্রোমোজোমের একটা কাটা স্থান ভাঙন সৃষ্টি হবে। তাহলে প্রথমে যে দুটো কাটা অংশ তৈরি হয়েছে সেটা দ্বিতীয় ক্রোমোজোমের কাটা অংশের মাঝখানে যুক্ত হলে তাকে অন্তর্বর্তী ট্রান্সলোকেশন বলা হয়। পারস্পরিক ট্রান্সলোকেশন, দুটি অসমসংস্থ ক্রোমোজোমের একটি করে কাটা স্থান বা ভাঙন তৈরি হবে। প্রথম ক্রোমোজোমের কাটা অংশ দ্বিতীয় অসমস্ত ক্রোমোজোমের যুক্ত হবে, আর দ্বিতীয় ক্রোমোজোমের কাটা অংশ প্রথম অসমসংস্থ অর্থাৎ নন হোমোলোগাস ক্রোমোজোমে যুক্ত হবে। এই পরিবর্তনকে বলা হয় পারস্পরিক ট্রান্সলোকেশন। উদাহরণ: মানুষের 9 নম্বর ক্রোমোজোম এবং 22 নম্বর ক্রোমোজোমের পারস্পরিক ট্রান্সলোকেশনের ফলে শ্বেত রক্তকণিকার ক্যান্সার, 9 নম্বর ক্রোমোজোমের বড় বাহুর অর্থাৎ কিউ বাহুর শেষ প্রান্তের সঙ্গে 22 নম্বর ক্রোমোজোমের বড় বাহুর কিউ বাহুর শেষ প্রান্ত পারস্পরিক ট্রান্সলোকেশন ঘটলে 22 নম্বর ক্রোমোজোমের প্রান্তে 9 নম্বর ক্রোমোজোমের প্রান্ত যুক্ত হয়ে যায় এবং যে সংকর ক্রোমোজোম সৃষ্টি হয় তাকে ফিলাডেলফিয়া ক্রোমোজোম বলা হয়। এই ট্রান্সলোকেশনের ফলে দুটি ক্যান্সারের জিন সক্রিয় হয়। আজ এতটুকুই থাক, এই পরবর্তী অংশ পরের দিন পড়াবো।